চিনি কোকেইনের চেয়েও বেশি অ্যাডিকটিভ। চিনি আসলে কি খুব খারাপ? কত খারাপ? আমাদের শরীরে পাওয়ার হাউসে যে শক্তিটা উৎপন্ন করবে আমার বেসিক তিনটা এনজাইমকে সুগার বাধা দিচ্ছে, এই সেম কাজটা আরেকটা উপাদান করে, সেটা হচ্ছে সায়ানাইড। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সায়ানাইড। হাইপারটেনশনের সমস্যা হতে পারে, পিসিওএস, ইনফার্টিলিটি, খুব কমন কিছু প্রবলেম যেগুলো সুগার খুব বাজেভাবে করে। 17-21% আপনি সুগার অ্যাডেড যদি থাকে, আপনি 38% চান্স আপনি এটা মারা যাবেন। এই যে প্রসেস ফুড বা আলট্রা প্রসেস ফুড, প্রত্যেকটার ভিতরে হিডেন সুগার থাকে এবং সুগারের লুকানো 262টা নাম আছে, যেটা আপনি জানবো না। এবং বিভিন্নভাবে 4-5টা সোর্স থেকে সুগার ঢুকানো থাকে, যেমন বার্গার, পিজা, এগুলায় কি আসলে সুগার আছে? বার্গারের পেটিটা থেকে সুগার থাকবে, সসেজে কি সুগার থাকবে? এগুলাতেও সুগার থাকে। কতটুকু সুগার আসলে আমাদের জন্য দরকার আর কতটুকু সুগার আসলে আমাদের জন্য অতিরিক্ত? আমার আপনার শরীরের জন্য এমন কোনো গ্লুকোজের দরকার নাই যেটা আমার বাহির থেকে ওই সাদা চিনি খেয়ে ঢুকাতে হবে। তার মানে আমাদের চিনি খাওয়ার কোনো দরকার নেই না। আমাদেরকে টিভি অ্যাড দেখানো, যা কিছু কার্টুন দেখানো হয়, সবকিছুর মধ্যেই আইসক্রিম আর ডোনাট। আমরা কি খাবো এবং আমাদের বাচ্চারা কি খাবার দেখবে, এটার কোনো ইলেকশন হয় না। সে সবসময় আপনার সুস্থ থাকা, আপনার ওয়েলবিং কে সে বিক্রি করবে অল্প কিছু পয়সার জন্য, এবং এটাতে সে ইউজ টু সে করে আসতেছে। ছোট একটা বাচ্চাকে সে এমন খাবার খাওয়াবে যেটা সুগারে ভর্তি, অস্বাস্থ্যকর, কিন্তু সে বাচ্চাকে কার্টুনে ওইটা দেখাবে, কার্টুনের মধ্যে আবার অ্যাড দেখাবে যে সূরা বাকারার স্পেসিফিক আয়াতটা, সেখানে যে বলেছে সেটা দেখুন দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে হালাল আর একটা শব্দ আসছে তয়্যিব, যে তোমরা কি খাবার খাও, যে খাবারটা হালাল এবং যে খাবারটা তয়্যিব। মিষ্টির খুব ক্রেভিং হলে আপনি একটু মধু খেতে পারেন। গ্লুকোজ ফ্রুক্টোজের পাশাপাশি কিছু ভিটামিন মিনারেলস থাকে, আপনি খেজুর খেতে পারেন, আপনি কলা খেতে পারেন। যখন যখন আপনি রাত জাগবেন তখন তখন আপনার মাথা শুধু ঘুরবে আমি ডেজার্ট আইটেম খাবো, আমি একটু ফ্রিজে আইসক্রিম আছে নাকি ওটা খাবো, চকলেট খাবো, মিষ্টি খাবো। আপনি ফ্রিজ করলে আপনি ছোক করবেন মিষ্টির জন্য। শুনেন, যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন। সালাম আলাইকুম ডক্টর মুনুন, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আমরা যেটা নিয়ে আলাপ করছি সেটা হচ্ছে, যেদিকে তাকাই সবাই খালি হচ্ছে চিনি খারাপ, চিনির ক্ষতিকর দিক, এটা নিয়ে এখন অনেক আলাপ করি। কিন্তু চিনি দেখতে সাদা, বেশ চকচক করে, ভালোই লাগে। চিনি আসলে কি খুব খারাপ? আমাকে যদি বলেন, আমি নিউট্রিশনাল পার্সপেক্টিভ থেকে প্লাস হচ্ছে ফিজিক্যাল মেন্টাল পার্সপেক্টিভ, তিনটা অ্যাসপেক্টই বলবো খুব খারাপ। কত খারাপ? কারণ আমরা তো ছোটবেলা থেকে শুনে আসি নাই। আমরা জানি যে মিষ্টি ভালো, খাওয়ার পরে আমরা মিষ্টি খাই, চায়ে আমরা মিষ্টি খাই, ফিন্নি খাই, জর্দা খাই, যেটাই খাই আমরা চিনি দেই। চিনিকে যে এত খারাপ বলা হচ্ছে, চিনিটা আসলে কেন এত খারাপ? মানে এটা এমন কি ক্ষতি করছে যে সবাইকে এখন চিনি নিয়ে বলতে হবে? আমি যদি আপনাকে এটা বলি যে আমাদের শরীরের শক্তি উৎপন্ন করার যে মেইন ঘরটা, এটাকে আমরা মাইটোকন্ড্রিয়া বলি, পাওয়ার হাউস। যেটা পাওয়ার হাউসে যে শক্তিটা উৎপন্ন করবে আমার শরীরকে চালানোর জন্য, ওখানে 3টা এনজাইমকে এই শুধুমাত্র সুগার বাধা দেয় কাজ করতে। তার মানে আমরা কি বলি যে চিনি খাবো, শক্তি হবে, যেহেতু কার্বোহাইড্রেট, সো আমার ব্রেইনের খাবার। কিন্তু ইন্টারেস্টিং দেখেন, যে শক্তি উৎপন্ন করার যে ঘর, ওটাকেই বেসিক তিনটা এনজাইমকে সুগার বাধা দিচ্ছে যে ও শক্তি উৎপন্ন করতে পারে না, মানে এটিপি। এই জিনিসটা আপনি দেখেন, খাবারটা খাচ্ছেন, শক্তি উৎপন্ন হবে, আপনি কাজ করার শক্তি পাবেন, কিন্তু এটাকে আপনাকে বাধা দিচ্ছে। এবং এই সেম কাজটা আরেকটা উপাদান করে, সেটা হচ্ছে সায়ানাইড। এবং আমরা যদি বলি খুব পাওয়ারফুল বিষ কোনটা, সায়ানাইড। কাজেই সুগার হয়তো সায়ানাইডের মতো এত বেশি সাথে সাথে অ্যাটাক করে আমাদেরকে মেরে ফেলে না, কিন্তু ও গিয়ে ঠিক একইভাবে আমাদের যে শক্তি উৎপাদনের যে ঘরটা মাইটোকন্ড্রিয়া, ওকে বাধা দেয় এবং ও তখন আস্তে আস্তে করে ফ্যাটিক হতে থাকে। এবং আপনার আমার শরীরে ধীরে ধীরে, শুধু তো মাইটোকন্ড্রিয়া না, বিভিন্ন অর্গানেও সুগার বাধা দেয় এবং আস্তে আস্তে ওই জিনিসগুলো ফেইল হতে থাকে, যেটা আমরা সাথে সাথে বুঝি না, আমরা খুব ধীরে ধীরে বুঝতে পারি। এবং ওটার ফলস্বরূপই আমরা বর্তমানে যেটা কিনা, যেই অসুখ আমাদের 50-60 বছরে হওয়ার কথা, ডায়াবেটিস, প্রেশার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, আরও অনেক অসুখ, ওগুলো এখন আমরা খুব আর্লি এজে পাই। 20 বছর, 25 বছর, ছোট বাচ্চাদেরও, 6-7 বছরের বাচ্চাও আপনি পাবেন। চিনির কারণে আমাদের কি ধরনের মানসিক বা শারীরিক রোগ হইতে পারে? যে একটা মানুষ চিনি খায়, মানুষ চিনি খায় না, তো তাতে আসলে কি ডিফারেন্স হইতে পারে? মানে আমি রোগের জায়গা থেকে বলতেছি, সুস্থতার জায়গা থেকে বলতেছি, যে কি শারীরিক বা কি মানসিক রোগ হইতে পারে বিকজ আমরা এত বেশি চিনি খাচ্ছি? কারণ সবাই তো খাচ্ছে। যদি আমরা শরীর থেকে শুরু করি, তারপরে যদি আমরা মনে যাই, শরীরে প্রথমে আমরা সবাই জানি যে এটা মানে সুগার বেশি ইনটেক করলে আমাদের ডায়াবেটিস হয়ে যাচ্ছে, টাইপ 2 ডায়াবেটিস যেটা বলি।
এবং এরপরে যদি আমি ডায়াবেটিসের পরে যদি আমি অন্য দিকে যাই, আমাদের রক্তের দিকে আসি, ওখানে আমাদের যে রক্তের যে শিরাটা থাকে, এই অতিরিক্ত যদি সুগার ইনটেক করা হয়, ওই শিরাটার যে দেয়ালটা থাকে ওটাকে শক্ত করে ফেলে এবং আরও কিছু সমস্যা ক্রিয়েট করে। ওখান থেকে আমাদের হাইপার টেনশনের সমস্যা হতে পারে, আমাদের ওখান থেকে আবার হার্ট অ্যাটাকেরও ইস্যু চলে আসতে পারে। আবার এই সুগারই অতিরিক্ত যখন হয়ে যায়, ওকে যখন আমরা হজম করতে পারি না, আমাদের শরীরে তখনও চর্বি হিসেবে জমা হচ্ছে। চর্বি হিসেবে জমা হওয়ার কারণে তখন আমাদের দেখায় রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাচ্ছে, ঘরে ঘরে হাইপার কোলেস্টেরলেমিয়া। এরপরে আপনি যদি আসেন যে আমাদের মোটামুটি কিডনিতেও সে সমস্যা করবে। আপনি যদি ক্যান্সারের দিকে যান, খুব ইন্টারেস্টিংলি এখন দেখা যাচ্ছে এই ক্যান্সার হওয়ার পিছনেও সুগার সোললি না, বাট এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। আরও যদি আমরা আসি স্কিনের দিকে, স্কিনে আর্লি এজিং হতে পারে, অনেক সময় একনির ইস্যুটা বেড়ে যায় বা আদার্স স্কিন কন্ডিশনগুলোকে সুগার হচ্ছে গিয়ে বাড়ায় ফেলে। আমরা যদি আলাদা আলাদা করে ছেলে মেয়েদের রিপ্রোডাক্টিভ হেলথের দিকে তাকাই, হরমোনাল ইস্যুর দিকে তাকাই, মেয়েদের বর্তমানে পিসিওএস, ইনফার্টিলিটি খুব কমন কিছু প্রবলেম, যেগুলো এই সুগার খুব বাজেভাবে করে। আরও যেটা ছেলেদের দিকে হচ্ছে, ছেলেদেরও দেখা যায় যে ইরেকশন প্রবলেম করতে পারে বা হচ্ছে ওদের ইরেকশন ফেলিয়ারের পাশাপাশি প্রিম্যাচুর ইজাকুলেশনেও কিছু ক্ষেত্রে সুগারের কিন্তু একটা ভূমিকা থাকে, যে ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। ফুড হ্যাবিটটা চেঞ্জ হয়ে যায়, ওখান থেকেই তাদের একটা হ্যাম্পার করে। এছাড়া আরও যদি আমরা সমস্যার দিকে তাকাই, যে আমাদের জয়েন্ট পেইন থাকে, এই জয়েন্ট পেইনগুলো কিন্তু অনেক ক্ষেত্রে সুগার খুবই ইনফ্লামেশনে হেল্প করে, ওখান থেকে এগুলো খুব বেড়ে যায়। সো আমি বলছি না যে সুগার প্রত্যেকটা জিনিসের সোল রিজন, বাট এগুলো প্রত্যেকটাকে যেটা করে ও হচ্ছে গিয়ে ত্বরান্বিত করে, বাড়িয়ে দেয়। এবং এগুলা শুধুমাত্র আমার মুখের কথা না, যেমন আমি জাস্ট একটা স্টাডি আমি যদি আপনাকে বলি, হার্ভার্ডে একটা স্টাডি করা হয়েছিল যে হাইপারটেনশন নিয়ে। বলা হচ্ছে আপনি যদি 17 থেকে 21% বেশি সুগার বেসড খাবার খান, একেবারে সাদা চিনি জাতীয় খাবার খান, সেই ক্ষেত্রে আপনার 38% চান্স যে আপনি খুব দ্রুত কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যাবেন। আর সেই ক্ষেত্রে আপনি যদি ওই সুগার বেসড খাবারটাকে নর্মাল একটা খাবারে নিয়ে আসেন, ওখানে আপনার মাত্র 8% চান্স যে আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজে এটা জিনিসটা সমস্যাটা হতে পারে বা মারা যেতে পারেন। সো এই যে সিগনিফিকেন্ট চেঞ্জগুলো, এটা তো আমি শুধু জাস্ট আমাদের কার্ডিওভাস্কুলার প্রবলেমটা বললাম, এরকম আরও অনেক স্টাডি আছে যেগুলো আমি প্রত্যেকটা, যেটা বললাম যে ডায়াবেটিস বললাম, বা আমাদের অ্যান্টি এইজিংয়ের বা এইজিং ত্বরান্বিত করা, বা ক্যান্সার বা ইনফার্টিলিটি, বা এই যে ক্যান্সার ক্ষেত্রে কোলোরেক্টাল ক্যান্সার বাড়ায় ফেলে যদি আমরা জাস্ট হচ্ছে হাই ফ্রুক্টোজ ডায়েট খাই, এটাও কিন্তু একটা স্টাডি। এটাই যে 2014 না 12 জানি এটা পাবলিশ হলো। সো এরকম অসংখ্য রিসার্চ কিন্তু এখন চলছে। এবং মানসিক দিকে এখন আমি যদি আসি, মানসিক দিকে টাইপ 3 ডায়াবেটিস বলা হয় অ্যালঝেইমার্স ডিজিজকে, এখন বলে মানুষ মুখে মুখে। সো এই অ্যালঝেইমার্স ডিজিজ বা ডিমেনশিয়া, ভুলে যাওয়ার যে অসুখটা, মারাত্মকভাবে সুগার এটাকে হচ্ছে ইনডিউস করে, বাড়িয়ে ফেলে। যারা খুব বেশি সুগারি ফুডে ইনভলভ হয় বা ডিপেন্ডেন্ট থাকে, তাদের অনেকেরই কনসেন্ট্রেশন প্রবলেম থাকে, তারা ফোকাস করতে পারে না, তাদের দেখা যায় ভুলে যাওয়ার প্রবণতা, ব্রেইন ফগ। আবার যদি ডিপ্রেশন, এংজাইটি বলি, এগুলো অনেকখানি যে সুগার ইনটেক যাদের বেশি থাকে অনেকখানি বাড়িয়ে ফেলে। দেখা যায় ওষুধ খাচ্ছে, সব কিছু করছে, কিন্তু তারপরও কেন ইমপ্রুভ করছে না? কারণ আপনি আপনার ফুড হ্যাবিট ইমপ্রুভ করছেন না। এরকম অনেক। আবার যদি আমি একটু দেখি বাচ্চাদের মেন্টাল হেলথের দিকেও যদি আসি, যে খুব কমন, এটা বড়দেরও থাকে, ADHD যেটা আমরা বলি, অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভিটি। চিনি আয়ু কমায়, এই বিষয়টা আপনি কতটুকু একমত যে চিনি আসলে আয়ু কমায়? সায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার আয়ু কমে বাড়ে না, আল্লাহ ঠিক করে রাখছেন বা আল্লাহ সবকিছু জানেন, কিন্তু আমি বলছি সায়েন্টিফিক দিক থেকে। এই যে মাত্র যে স্টাডিটা বললাম, যে আপনি 17 থেকে 21% আপনার সুগার অ্যাডেড যদি থাকে, আপনি 38% চান্স আপনি এটা মারা যাবেন। সেই জায়গায় আপনি যদি আপনার নর্মাল ডায়েটে থাকেন, 8% চান্স, এটা আপনার আয়ু কমিয়ে ফেলছে। আবার এই যে কোলোরেক্টাল সার্জারি, এই যে কোলোরেক্টাল যে ক্যান্সারটা বললাম, যে আপনি যখন হাই ফ্রুক্টোজ বেস বা এই যে সুগার বেস খাবারটা খাচ্ছেন, আপনার কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার চান্স হচ্ছে, এবং বর্তমানে কোলোরেক্টাল ক্যান্সারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। সো এই যে চান্সেসগুলো বাড়ছে, এগুলো তো আমার লংগেভিটি কমিয়ে ফেলছে। সো আমার লংগেভিটি কমানোর আরেকটা যদি বলি, এই যে আমার এইজিং প্রসিডিউরটা এত দ্রুত হচ্ছে এগেইন, তাহলে আমার আয়ু কমে যাচ্ছে। এবং এইগুলো প্রত্যেকটা আপনি বলবেন যে রিসার্চে পাওয়া যাচ্ছে। সো ডেফিনেটলি আমার আয়ু তো কমেই যাচ্ছে সুগারের কারণে। এই যে চিনি আমরা এত রকম ফর্মে দেখি, একটা তো হচ্ছে কি যে ডাইরেক্ট চিনি যেটা আমরা চায়ে মিশাই, এছাড়াও তো ধরেন আপনার অনেকগুলো ইনডাইরেক্ট সোর্স অফ অনেক কিছুতে সুগার থাকে, বড় আমব্রেলা টার্মে। তো অনেক রকম খাবারে সুগার থাকে, সেটা ডোনাট হোক, সেটা কেক হোক, পেস্ট্রি হোক, চিপস হোক, প্রসেসড ফুড যেটাতে চিনি থাকে, সেটাও কি একই রকম ক্ষতিকর নাকি কম ক্ষতিকর?
এখানে একটা জিনিস কি যে প্রসেস ফুডটাকে আসলে আমরা বেটার ফুড না বলাই আমার কাছে মনে হয় কি ভালো, কারণ আলটিমেটলি খাবার তো ওই জিনিসটা যেটা আমাকে আমার শরীরকে ভালো রাখছে, আমার পেট ভরছে, আমার একটা নিউট্রিশাস একটা ইফেক্ট আমি পাচ্ছি। কিন্তু এই যে প্রসেস ফুড বা আলট্রা প্রসেস ফুড, এটা জিনিসটা প্রত্যেকটার ভিতরে হিডেন সুগার থাকে, এবং সুগারের মানে লুকানো 262টা নাম আছে যেটা আমি আপনি জানবো না, এবং বিভিন্নভাবে 4-5টা সোর্স থেকে সুগার ঢুকানো থাকে। আমি যে সিম্পলি বলি, দেখেন এই যে প্রসেস ফুডে আপনি বলেন যে ডোনাট, কেক বা হচ্ছে ঠান্ডা পানীয় যেগুলো, কোল্ড ড্রিঙ্কসগুলো বা বিভিন্ন জুস, এগুলো তো ডিরেক্ট সুগার আইটেম থাকেই, বা কফি বা যেগুলো আমরা খাই, যেগুলো করা। এগুলো বাদে আমরা যদি ফাস্ট ফুডের দিকে চলে যাই বা প্রসেস ফুড যেটা, যেমন বার্গার, পিৎজা, এগুলাই কি আসলে সুগার আছে? বা বার্গারের পেটিটাতে কি সুগার থাকবে? বা সসেজে কি সুগার থাকবে? এগুলাতেও সুগার থাকে, এবং এটা আপনি বাসায় বানান সুগার ছাড়া এবং দোকানে গিয়ে খান, বাচ্চারা দেখবেন পার্থক্য করবে, এটা ভালো লাগছে না বাসাটা বাইরেরটা। কেন? কারণ যে সুগার থাকে, কাজে সুগার থাকে সবকিছুতে। কতটুকু সুগার আসলে আমাদের জন্য দরকার আর কতটুকু সুগার আসলে আমাদের জন্য অতিরিক্ত, আর মানে কি বুঝাইতে পারছি, মানে একটা হচ্ছে যে কতটুকু মানে সুগারের কি কোনো দরকার নেই, মানে চিনির কোনো দরকার নেই আমাদের, থাকলে সেটা কতটুকু, আর যদি আমি বলি যে দরকারের বাইরে কতটুকু আমাদের জন্য আসলে মোটামুটি সেফ আর কতটুকু আসলে আমাদের জন্য বিপজ্জনক। আচ্ছা, ফার্স্ট টাইম বলি যে সুগার কতটুকু আসলে আমাদের জন্য রাফলি নিই, ওটা বলছিলাম, যেটা যে মেয়েদের জন্য মোটামুটি 3 to 6 টিস্পুন, ধরে নেন মোটামুটি 10 থেকে 12 গ্রামের মতো, 10 গ্রাম হলেই মোর দেন এনাফ। আর ছেলেদের জন্য 6 to 9 টিস্পুন, হ্যাঁ, যেটা 12 থেকে 14 গ্রাম। বাচ্চাদের জন্য ওইটা মোটামুটি আমরা বলি 4 গ্রাম বাচ্চাদের জন্য। সো এই যে দেখেন এতটুকু দরকার আমাদের, কিন্তু আমি যদি বলি জাস্ট নর্মাল একটা মানে বাচ্চা একটা যদি অরেঞ্জ জুস খায়, বা ও যদি একটা মানে না ওর জুসের ভিতরে রাখি, আমি ডোনাটে যাই, ডোনাট তো পুরাটাই সুগার, জাস্ট একটা জুস, এবং এটা বলা হচ্ছে কি এটা ফলটাকে আমরা হচ্ছে কনসেন্ট্রেট করে দিচ্ছি। এখানে সে জাস্ট ওই 250 গ্রামের মধ্যে মানে লুকানো এবং বিভিন্ন সব কিছু মিলে আমি যদি দেখি 40 গ্রামের উপরে চিনি খেয়ে ফেলতেছে। ওর শরীরের তো এত চিনির প্রয়োজন নাই। এবং এখন আমরা যদি আসি যে আমাদের শরীরে আসলে কতটুকু চিনি বা কতটুকু গ্লুকোজ দরকার, চিনি তো না, গ্লুকোজ দরকার আমাদের ব্রেইনের জন্য, যে গ্লুকোজটা দরকার বা আমার শরীরের জন্য যে গ্লুকোজ দরকার, এটা তো আমরা ভাত খাই, এটা আমরা সবজি খাই, এটা আমরা তো বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট বেস খাই, তো আমরা ডাল খাচ্ছি, বিভিন্ন খাবার থেকেই তো ওই গ্লুকোজটা চলে আসতেছে আমার শরীরের যেটা দরকার। এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আমি যদি নিউট্রিশনের বেস থেকে বলি, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এটা কিছু টার্ম, যেই মানে প্রোটিন বা ফ্যাটগুলো আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে দরকার, কিছু শরীরে তৈরি হয়। গ্লুকোজের জন্য কিন্তু এরকম কোনো এসেনশিয়াল গ্লুকোজ নাই। তার মানে আমার আপনার শরীরের জন্য এমন কোনো গ্লুকোজের দরকার নাই যেটা আমার বাহির থেকে ওই সাদা চিনি খেয়ে ঢুকাতে হবে। আমি ফল, শাক, সবজি, ভাত যা খাচ্ছি, ডাল, ওখান থেকে ওই গ্লুকোজ আমার ব্রেন পেয়ে যাচ্ছে। তার মানে আমাদের চিনি খাওয়ার কোনো দরকার নেই না, কিন্তু কোন মাত্রাটায় গেলে আমরা বলবো যেটা আসলে, তার মানে আমরা প্রায় সবাই আসলে অতিরিক্ত চিনি খাচ্ছি। অবশ্যই। আচ্ছা, এখন যদি আসি যে মানে বাচ্চাদের ক্ষেত্রে তো আসলে দেখা যাচ্ছে যে তারা যা পছন্দ করে সবই আসলে চিনি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, সেটা ডোনাট হোক, চকলেট হোক, চিপস হোক। তো এখন এবং সেটা না খেলে তারা খুব ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, বাবা মা দিচ্ছে, টিফিনে দিচ্ছে। এটা আসলে বাচ্চাদের জন্য কতটা সিভিয়ার একটা প্রবলেম বা কতটা বড় একটা সমস্যা? বাচ্চাদের জন্য এটা ডেফিনেটলি খুব বাজে রকমের একটা সমস্যা। কারণ আমি যদি বলি, জাস্ট আমি একটা রিসার্চ আপনাকে বলি, এটা হচ্ছে 2015 সালে একজন হচ্ছে এন্ডোক্রাইনোলজিস্ট করেছেন, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোলজিস্ট, উনি 43 জন বাচ্চার উপর করেছেন, যেখানে এই বাচ্চাগুলোর মোটামুটি সুগার ইনটেকটাকে উনি 40% থেকে রিডিউস করে 9%-এ নিয়ে আসছে, এবং ওদের কোনো ক্যালোরিক চেঞ্জ করে না, শুধু সুগার কমাইছে, শুধু সুগার। খুব ইন্টারেস্টিং ওয়েতে এই বাচ্চাগুলো যেহেতু ওবেজ ছিল, ওদের প্রত্যেকের যেটা হচ্ছে যে প্রি ডায়াবেটিক কন্ডিশন ছিল, কোলেস্টেরল লেভেলে প্রবলেম ছিল, প্লাস হচ্ছে গিয়ে মেটাবলিক সিনড্রোম কিছু প্রবলেম ছিল, মেটাবলিক্যাল, প্রত্যেকটা জিনিস ইমপ্রুভ করে গেছে, এবং 9 দিন মাত্র সেই জিনিসটা করছে। শুধুমাত্র সে সুগার কিন্তু বাদ দিয়েছে, আর কিছু বাদ দেয়নি ওই ডায়েট থেকে, সেম ক্যালোরি রাখছে। আগে যদি খেতো মোটামুটি ধরেন 1000 ক্যালোরি খাচ্ছে, কিন্তু সুগার আউট করতেছে। সো এই যে দেখেন একটা বাচ্চার বর্তমানে সবকি খাবারেই এবং সুগার দেওয়া থাকে মোটামুটি, এবং বেশিরভাগ বাচ্চারা কিন্তু এই ওবেসিটির প্রবলেমে ভুগতেছে। এবং আপনি দেখবেন যে বাচ্চাগুলো হাঁটতে পারছে না, নড়তে পারছে না, তাদের এত বেশি কষ্ট হয়, বাট স্টিল তারা খেয়ে যাচ্ছে। এবং এই যে খাবারগুলো ওরা আসলে কেন খাচ্ছে,
পরিবেশের কারণে খাচ্ছে, ওদের একটা অ্যাডিকশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। আর অন্যান্য খাবার যখন টেস্ট সেন্টারটা আমার সুগারে অভ্যস্ত হয়ে যাচ্ছে, অন্যান্য খাবার আমার তখন ভালো লাগছে না। সো ওরা অনেক ট্যান্ট্রাম থ্রো করে, ক্র্যাঙ্কি হয়ে যায়, বা আমার বাধ্য হয়ে ওদেরকে দিচ্ছে। কিন্তু এগুলা থেকে আস্তে আস্তে ওদের ডেফিনেটলি ব্রেন নষ্ট হচ্ছে। দেখবেন আজকাল বাচ্চারা প্রচণ্ড হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, অস্থির করতে থাকে, রাগ খিটখিটে মেজাজ থাকে, কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, ফোকাস করতে পারে না, পড়া মনে রাখতে পারছে না। আরও পাশাপাশি যেটা বললাম, ওবেসিটি তো এখন ঘরে ঘরে বাচ্চাদের। আজকাল 6-7 বছর বা এর চেয়েও যদি আরেকটু উপরে এজে যায়, আমরা ডায়াবেটিস হচ্ছে বাচ্চাদের খুব কম বয়সেই। এবং এই যে বাচ্চারা এগুলো নিয়ে সাফার করছে কেন? সুগারের কারণে। এখন অনেক বাচ্চার তো ফোকাসের প্রবলেম হচ্ছে, অনেক বাচ্চা এডিএইচডি টাইপের প্রবলেমে ভুগছে। এটার সাথে চিনি কতটা রিলেটেড বা সুগার কতটা রিলেটেড? সো সুগারের কথাটা আমি যদি বলি, মোটামুটি রিসেন্ট 2014 থেকে মোটামুটি এখন পর্যন্ত অনেকগুলা রিসার্চ করা হয়ে গেছে। সো আমি ভেঙে ভেঙে বলছি না, ওভারঅল আমি যদি জিএসটগুলা বলি, এখানে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল আছে, ক্রস সেকশনাল স্টাডি আছে, প্লাস নর্মাল কিছু মেটা অ্যানালাইসিসও ওনারা করেছেন। প্রত্যেকটা জায়গাতে যেটা আসছে, যেমন ক্রস সেকশনাল স্টাডিটা যদি বলি, এটা চাইনিজ বাচ্চাদের উপর করা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে ওরা যখন সুগারি ফুড খাচ্ছে, এটা ওদের এডিএইচডি যে সিমটমগুলো, এটাকে খুব বেশি অ্যাগ্রাভেট করে দিচ্ছে। হয়তো পিওর এডিএইচডি নাই, বাট ওদের ওই যে হাইপার অ্যাক্টিভিটি বাড়ছে, ফোকাসে প্রবলেম হচ্ছে, অ্যাটেনশনটা ধরে রাখতে পারছে না। আবার আরও যেগুলো বলছিলাম যে র্যান্ডোমাইজ কন্ট্রোল ট্রায়াল বা আরও মেটা অ্যানালাইসিস, ওখানে দেখা যাচ্ছে যে যেগুলো সুইট অ্যান্ড ফুড বা হচ্ছে পুরো পিওর সুগার বা হচ্ছে আর্টিফিশিয়াল কালারিং এজেন্ট থাকছে, ওগুলো বাচ্চাদের এডিএইচডির সিমটমটাকে বাড়িয়ে ফেলে, রিলেশনশিপটা খুব বেশি হচ্ছে বাড়িয়ে ফেলছে, যে ওরা খুব বেশি অস্থির হয়ে যায়। আগে যে বাচ্চাটা সুগার বেস ফুড খেয়ে প্রচণ্ড রকমভাবে ক্র্যাঙ্কি বা হাইপার অ্যাক্টিভ বা ইনঅ্যাটেনশনে ভুগত, ওর জাস্ট সুগারটা উইথড্র করছে, ধীরে ধীরে সিমটমগুলোর যে সিভিয়ারিটি ওটা কমে যাচ্ছে। কাজে ডেফিনেটলি এটা একটা ভালো রকমেরই হ্যাম্পার করে। আমাদের বাবা মারা তো ধরেন ফুড ইন্ডাস্ট্রি অ্যাজ আ হোল, মানে যদি চিনি এত খারাপই হয়, আমাদের থেকে তো পৃথিবীতে ছোটোবেলায় খালি যখন আমরা মোটা মানুষ চিন্তা করতাম, আমরা চিন্তা করতাম এটা সৌদি লোক। কিন্তু আসলে তো পরবর্তী স্টাডিতে দেখা গেল যে পৃথিবীতে সবচেয়ে বেশি মোটা লোক, ওবিস ওভারঅল জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি আসলে আমেরিকায়। ইউরোপেও কম না, বাট আমেরিকায় ওবিসিটির সমস্যা সবচেয়ে বেশি পৃথিবীতে, মানে বড় রাষ্ট্রগুলোর, মেজর রাষ্ট্রগুলোর মধ্যে। তো এবং আমরা যদি দেখি যে আমাদের বাচ্চাদেরকে যা কিছু টিভিতে দেখানো হয়, টলার স্ট্রঙ্গার শার্পার, অথবা যা কিছু আমাদেরকে টিভি অ্যাড দেখানো হয়, যা কিছু কার্টুন দেখানো হয়, সব কিছুর মধ্যেই আইসক্রিম আর ডোনাট অ্যান্ড এই সবগুলোর একটা বড় অংশ, এই ফুডগুলোর কালচার তো আসছে কোথা থেকে? আমেরিকা, ইউকে থেকে। তো ওরা তো অনেক কমপ্লায়েন্সের কথা বলে বা হেলথ বা মেডিকেল কমপ্লায়েন্সের কথা বলে। তাহলে এই যে খাবারগুলা, এটা যে এত খারাপ, এত অস্বাস্থ্যকর, যেটার মধ্যে সুগার অনেক বেশি, এটা কিভাবে পৃথিবীর এত বড় একটা, এত ওয়ার্ল্ডের এত বড় অংশ ডমিনেট করতেছে, মিডিয়া ডমিনেট করতেছে, সবখানে এরা সব অ্যাডভার্টাইজমেন্টে এমন খাবার, যে খাবারটা আমাদের জন্য স্বাস্থ্যকর না, এটা কেমনে হলো? খুব ইন্টারেস্টিং ব্যাপার এটা হচ্ছে, ধরেন 60s দিকে, তখন হার্ভার্ডের 2জন নিউট্রিশনিস্ট, তখন কিন্তু অত নিউট্রিশনিস্ট নাই, অনেক আগের কথা, তখন বলা হলো কি আমাদেরকে যে ট্রান্সফ্যাট বা ফ্যাট খুব খারাপ, এটা হচ্ছে বিষ, এটাই আপনার আমার মরে যাওয়ার জন্য একমাত্র কারণ, এবং সুগার খুব ভালো, আপনি ইচ্ছা মতো কর্নফ্লেক্স খাবেন, চকোস খাবেন, আপনি ইচ্ছে মতো হচ্ছে গিয়ে সিরিয়াল খাবেন, আপনি এই যে ইয়েগুলো খাবেন, জেলি টাইপের খাবারগুলো খাবেন, বা যেগুলো ব্রেডের উপরে যেগুলো অ্যাড অন, যেগুলো চকলেট ফ্লেভার বা এগুলা, বা এই যে এনার্জি ড্রিঙ্ক খাবেন বা কোল্ড ড্রিঙ্কস খাবেন, এগুলো আপনাকে নিমিষের মধ্যে ভালো রাখবে। 2জন বললো, একটা আর্টিকেল লিখলো এবং ওনার একটা রিসার্চের মতো দেখালো যেটা খুব ভালো, যেহেতু ওনারা রিসার্চ করছে এবং হার্ভার্ডের সবাই এটা মানলো। পরবর্তীতে এটা যখন অ্যানালাইসিস করা হলো, এবং আলটিমেটলি তো ফুড ইন্ডাস্ট্রি এগেনস্টে আস্তে আস্তে মানুষ তো কাজ করছে, রিসার্চাররা বা বিভিন্ন ডক্টররা, সায়েন্টিস্টরা, ইন্টারেস্টিং ওয়েতে দেখা গেল যে ফুড ইন্ডাস্ট্রি এই 2জনকেই $50,000 করে হচ্ছে গিয়ে দিয়েছে, এবং পাশাপাশি তাদেরকে আরও অনেক কিছুই দেওয়া হয়েছিল, এবং পরবর্তী ওনাদের নামে কেসও করা হয় যেটা ওনারা কেন করলেন। সো এই জিনিসটাকে অনেক সময় আমরা আসলে ওই যে বায়াস থাকি যে আমেরিকা থেকে এটা বলছে, কিন্তু ওটার যে একটা সমালোচনা করা যেতে পারে,
সায়েন্স তো কন্টিনিউয়াসলি ইভলভিং বা নতুন নতুন কিছু আসছে, নতুন কিছু যে আমাদের নিতে হবে এই জিনিসগুলো আমরা নেই না, এবং আমরা ওই যে 60s 70s যেটা ছিল আমরা ওটাকে আঁকড়ে ধরে আছি। বর্তমানে যে এত এত নতুন নতুন রিসার্চ, এত এত নতুন নতুন জিনিস এখনও যে মানে ট্রাই করা হচ্ছে, আমরা মানে ওই আউট অফ দ্য বক্স আসতে পারি না, আমরা খুব রিজিড হয়ে যাই যে না যেটা জানতাম ওইটাই তো ঠিক। সো আমরা ওই কোয়েশ্চেন করতে চাই না, এবং যারাও কোয়েশ্চেন করতে চায় আমরা ওদেরকে আরও কি করি, চাপায় ফেলি যে না তুমি বেশি জানো, তুমি উল্টাপাল্টা বলতেছো, তুমি গিনিপিগ বানাচ্ছ। ডেফিনেটলি আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে। সো এভাবেই ফুড ইন্ডাস্ট্রি দিনের পর দিন বিভিন্ন করাপশনের মাধ্যমে এই কাজগুলো করতেছে, এবং ফুড ইন্ডাস্ট্রি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে শুধুমাত্র আপনার আমার টেস্ট বাডের কোন সেন্টারটায় জাস্ট সুগারি একটা আইটেম দিবে। আমেরিকার একটা প্রফেসর, ইকোনমির প্রফেসর, পডকাস্টে খুব সুন্দর একটা কথা বলছে। উনি যেটা বলছে সেটা হচ্ছে কি, আমেরিকার ইকোনমিটা এরকম, সে সবসময় আপনার সুস্থ থাকা, আপনার ওয়েলবিংকে সে বিক্রি করবে অল্প কিছু পয়সার জন্য, এবং এটাতে সে ইউজ টু, এটা সে করে আসতেছে। ছোট একটা বাচ্চাকে সে এমন খাবার খাওয়াবে যেটা সুগারে ভর্তি, অস্বাস্থ্যকর, কিন্তু সে বাচ্চাকে কার্টুনে ওইটা দেখাবে, কার্টুনের মধ্যে আবার অ্যাড দেখাবে, বাচ্চাকে সে স্মার্টফোনে অ্যাডিক্টেড করবে। তারপরে সে বাচ্চাকে যখনই সে তার বিয়েতে করবে, ওই বিয়ের মধ্যে সে একটা বিশাল কেকের সে অপচয় করাকে সে স্বাভাবিক হিসেবে দেখাবে। ওই মানুষটাকে সে আসলে হসপিটালে ভর্তি করাবে, হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে শুরু করে, অর্থাৎ মানে হাসপাতাল বিল, এই সবগুলোই বিভিন্ন কোম্পানি করে। বাট ওই কোম্পানিগুলোর উপরে গিয়ে যে ইনভেস্টাররা, পিছনে যে বড় ইনভেস্টাররা, তারা আসলে একই, এবং মানে তারা আসলে অল্প কিছু মানুষ, যে মানুষগুলা পুরা ইকোনমিটাকে এমনভাবে সাজাবে বা ইনফ্লুয়েন্স করবে যেটা খুব তাড়াতাড়ি টাকা দিবে। কি বিক্রি করে? আপনার সুস্থতা, আপনার ওয়েলবিংকে বিক্রি করে। এবং এই আমেরিকার ইকোনমিকে ফলো করে সারা পৃথিবীর ইকোনমি সবাই সাজাইতেছে, এবং সবাই এটাকে মনে করছে এটাই স্বাভাবিক। এটা একটা আনবিলিভেবল একটা ব্যাপার যে আমরা মানুষ কালেকটিভলি, যে ইভেন 1000 বছর আগে আমরা যখন গোত্রে গোত্রে ভাগ হইতাম তখন আমরা চিন্তা করতাম আমাদের জন্য কি ভালো। এখন আমরা শুধু চিন্তা করি কত তাড়াতাড়ি টাকা আসবে। স্পেশালি যারা নীতি নির্ধারক, পৃথিবীর যারা নীতি নির্ধারক, বিনোদনের যারা নীতি নির্ধারক, খাবারের যারা নীতি নির্ধারক, যেমন আমরা কি খাবো এবং আমাদের বাচ্চারা কি খাবার দেখবে, এটার কোনো ইলেকশন হয় না। এরকম অনেক কিছুর, যেটা আমাদের লাইফস্টাইল কিরকম হবে, আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করা হইতেছে, মডিফাই করা হইতেছে, কেন? যেন ওরা প্রফিট করতে পারে। এটার কিন্তু কোনো ইলেকশন হয় না। যে জিনিসগুলো ইলেকশন হয় সেই জিনিসগুলো আসলে অনেক ক্ষেত্রে কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর আমেরিকাতেও ইলেকশন হয় না, পৃথিবীর কোথাও ইলেকশন হয় না, কিন্তু সারা পৃথিবী দৌড়াইতেছে এমন কিছু এন্টারটেইনমেন্ট লাইফস্টাইলের পিছনে যেটা ইনএভিটেবলি আমাদের জন্য আত্মঘাতী। এই কথাটা আমার কাছে খুব পাওয়ারফুল মনে হয়েছে, এবং সবসময় আমাদের সুস্থতাকে বিক্রি করতেছে অল্প কিছু টাকার জন্য কিছু কোম্পানি, এবং আমরা সেটা মনে করছি এটাই স্বাভাবিক, কিন্তু এটা কোনোটাই স্বাভাবিক না। আমাদের ইসলাম ধর্মে একটা খুবই সুন্দর একটা কথা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদেরকে যখন খাবারের কথা সূরা বাকারার একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, আমরা মুসলমানরা শুধুমাত্র মনে করি যে আমাদেরকে বলা হয়েছে হালাল খাবার খাইতে, কিন্তু আমরা যদি ইনস্ট্রাকশনটা খেয়াল করি, যে সূরা বাকারার স্পেসিফিক আয়াতটা, সেখানে যে বলা হয়েছে সেটা দেখুন দুইটা শব্দ আসছে, একটা হচ্ছে হালাল আর একটা শব্দ আসছে তয়্যেব, যে তোমরা কি খাবার খাও, যে খাবারটা হালাল এবং যে খাবারটা তয়্যেব। তয়্যেবের একদম ফান্ডামেন্টাল যেটা মিনিংটা সেটা হচ্ছে গিয়ে বিশুদ্ধ খাবার, হেলদি খাবার, স্বাস্থ্যকর খাবার। অর্থাৎ আমাদেরকে শুধু হালাল খাইতে বলা হয়নি, আমাদেরকে হালালের পাশাপাশি এমন খাবার খাইতে বলা হয়েছে যেটা আমাদের জন্য স্বাস্থ্যকর। অনেক ক্ষেত্রে আমরা শুধুমাত্র হালাল খাবার খুঁজি, যেটা ডেফিনেটলি আমাদের খোঁজার কথা, বাট আমরা বিশুদ্ধ বা স্বাস্থ্যকর খাবারের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই, যদি এটা আমাদের ইসলাম বা আমাদের কোরআনের ইনস্ট্রাকশন, আমাদের সুন্নাহর ইনস্ট্রাকশন। বেশি খাওয়া, ওবিসিটি তো ধরেন ডেফিনেটলি আমাদের ধর্মীয় গ্রন্থতে ওবিসিটি মানা করেছে, বাট চিনির সাথে আসলে ওবিসিটির সম্পর্কটা কতটা সিভিয়ার, আর ওবিসিটির সাথে আমাদের বর্তমান সময়ে যে রোগগুলা হচ্ছে সেই জিনিসগুলা কতটা সম্পর্কিত? আচ্ছা, সো চিনি হচ্ছে আলটিমেটলি, আমি যদি এটাকে ভাঙি, দেখেন গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুটো আমি পাবো। টেবিল সুগারকে যদি আমি ভাঙি, তো গ্লুকোজ এগেইন যখন আমার শরীরে যাচ্ছে কি করছে, যে আমার ইনসুলিন নামে একটা উপাদান আসতেছে, ও ঝাড়ু দিয়ে দিয়ে ওকে লিভারে পাঠায়, মাসেলে পাঠায়। এখন আমি যখন অনবরত সুগার দিয়েই যাচ্ছি, ওর কত ঝাড়ু দিবে? ও এক পর্যায়ে মানে ও পাঠাচ্ছে সমানে পাঠাতেই থাকবে, এবং যেটা অন্যরাও করতে থাকবে, যতটুকু দরকার আমার শরীরের ওইটুকু তো কাজে লাগালো, বাকিটা তাইলে ওরা কি করবে? তখন ওগুলো ওরা কি করে, ফ্যাটে রূপান্তর করে, মানে চর্বিতে রূপান্তরিত হচ্ছে। আর চর্বি মানে তো তখন ওজন বাড়ছে। সো ডেফিনেটলি তার মানে এটা একেবারে ডিরেক্টলি রিলেটেড ওজন বাড়ানোর সাথে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি যখন বলছেন যে সুগারের সাথে ওবেসিটির সম্পর্কটা তো আছে, পাশাপাশি তাহলে যারা শুকনা তাহলে কি তারা চিনি খেতে পারবে? কি মনে হয়? আসলে আমি যদি এটার উত্তরটা দেই যে যারা শুকনা তাদের জন্য সেম মেকানিজমটাই কাজ করতেছে, এবং এখানে হয়তো তার বডি মানে স্ট্রাকচার বা টাইপের কারণে তার ওই মানে ফ্যাটটা ওভাবে করে কনজিউম করছে না বা জমা হচ্ছে না, অ্যাকুমুলেশনটা হচ্ছে না, কিন্তু আলটিমেটলি তার বডিতে যে খারাপ কাজগুলো হওয়ার কথা
ওইটা হয়েই যাচ্ছে। আরও আমার কাছে যেটা ডেঞ্জারাস মনে হয়, ওবেসিটির সাথে তো এটা আছেই জড়িত, এই যে ফ্রুক্টোজের কথাটা যেটা বললাম, ফ্রুক্টোজ কিন্তু আস্তে আস্তে করে আপনি শুকনা হন বা আপনি মোটা হন, ওজন বাড়ুক বা না বাড়ুক, ও লিভারে চর্বি জমাতে থাকে, যেইটা আলটিমেটলি আপনার ওই যে ফ্যাটি লিভার করবে, এবং এই ফ্যাটি লিভার থেকে আপনার ওবেসিটি বলেন, হাইপার কোলেস্টেরোলিমি বলেন, এই প্রত্যেকটাই যে ওবেসিটি আসলে তো আবার অন্যান্য জায়গা তো ধাক্কা লাগতেছে, এটা এমন একটা জিনিস, একটা টোকা দিবে সাথে সাথে অনেকগুলা পড়বে। সো ওইখান থেকে আমার ফ্যাটি লিভার, হাইপার কোলেস্টেরোলিমিয়া বা পাশাপাশি আমার মেটাবলিক সিনড্রোম বা ডিসঅর্ডার প্রত্যেকটা চলে আসবে। সো সুগার আর ওবেসিটি, এবং ওবেসিটি থেকে ডালপালা বের করা অসুখ একেবারে জড়িত ডিরেক্টলি সুগারের সাথে। আমরা এখন যখনই ডাক্তারের কাছে যাই, যে সমস্যা নিয়ে যাই, পার্টিকুলারলি আমার আব্বা আম্মাকে, দেখা যায় যে ঘুরায় ফিরে তাদের একটাই কথা, সেটা হচ্ছে গিয়ে ওজন কমান, এক্সারসাইজ বাড়ান। কেন এরকম? মানে তার মানে কি, মানে বেশিরভাগ মানে রোগের সাথে আসলে বা অসুস্থতার সাথে বার্ধক্যের সাথে আসলে ওজন কমানো আর এক্সারসাইজ করা সম্পর্কিত? আসলে জিনিসটা যেটা হবে, সরাসরি ওজন কমানো বা হচ্ছে এক্সারসাইজ করা, এটা যদি আমি বলি, এটা একটা আমব্রেলা টার্ম। বেসিক্যালি জিনিসটা এরকম, আপনি আপনার ফুড হ্যাবিট কন্ট্রোল করেন এবং আপনি আপনার মুভমেন্ট বাড়ান, এবং জিনিসটা এটা কেন হচ্ছে, কারণ আপনার ফুড হ্যাবিটটা নিয়ন্ত্রণ করা বলতে ওই যে আপনাকে সুগারটা আপনি খাবেন কিনা কন্ট্রোল করেন। সুগার যদি আপনি যে সাদা চিনি খান, প্লিজ বাদ দিয়ে দেন। এটার পাশাপাশি অনেকেরই আমাদের বেশি খাওয়ার একটা প্রবণতা থাকে, ভাত আমরা সমানে খেতেই থাকি, আমরা মানে ভাবি যে ফল খুব ভালো, ফলও সমানে খেতেই থাকে একেবারে ধরে ধরে, কিন্তু এগুলো তো প্রত্যেকটা গ্লুকোজ তৈরি করতেছে। কাজে আপনাকে যখন বলছে ওজন কমান, তার মানে আপনি পরিমিত পরিমাণে খাওয়ার চেষ্টা করেন, আপনার ফুড হ্যাবিটটা কন্ট্রোল করেন, না হলে এই যে বাড়তি গ্লুকোজ, সাদা চিনি সব মিলায় আপনাকে ধ্বংস করে দিচ্ছে। এবং আমি যেটা বললাম, সুগারের সাথে আপনার ওবেসিটি বলেন, হরমোনাল অসুখ বলেন, যে কোলেস্টেরল, প্রেশার বা হচ্ছে যে লিভার, ফ্যাটি লিভার, এগুলো প্রত্যেকটা ডিরেক্টলি রিলেটেড। কাজেই আপনার এই জিনিসটা আপনাকে এই যে ওজন কমানো, তার মানে ফুড হ্যাবিটটা কন্ট্রোল করতে হেল্প করে। এক্সারসাইজ হচ্ছে মুভমেন্ট। আপনি যত মুভমেন্ট বাড়াচ্ছেন, আপনার ফ্লেক্সিবিলিটি বাড়ছে, আপনার মাসল হেল্প করছে, এবং আপনার ব্রেইনের মানে কগনিটিভ মেমোরি বলেন বা ব্রেইনের যে ফগিনেস, ওগুলো দূর হচ্ছে, সব দিক থেকে আপনি উপকার পাচ্ছেন। সো এখানে দুটা কথা আমি যেটা বললাম, এটা কমপ্লিট একটা আমব্রেলা টার্ম, বাট এটার ভিতরে অনেক কিছু লুকানো থাকে। বাচ্চাদের এখন আসি সমাধানে। এখন আমরা যাই খাই, তাতে যদি সুগার থাকে, খাবো না? তো দিনের শেষে বাঙালিতে আম খাবে, কলা খাবে, এগুলোর মধ্যে তো আসলে সুগার আছে। মানে ওই যে বলে না যে ইফ দ্য প্রেসক্রিপশন ইজ টু হার্ড নো ওয়ান উইল ফলো। তো এখানে আসলে একটা ব্যালেন্স প্রেসক্রিপশনটা কি? তো চিনিটা আমরা ছাড়বো কেমনে? মানে ছাড়বো কেমনে বলছি, যে আমি কিভাবে ছাড়বো বা ব্যালেন্স করবো যাতে আমি মোটামুটি জীবনে আনন্দ থাকে, কারণ খাওয়া আমাদের একটা বড় এন্টারটেইনমেন্ট, পুষ্টি ছাড়াও, কিন্তু আবার আমি বিপদে পড়তে যাচ্ছি না। আচ্ছা, সো এখানে আসলে তাহলে তিনটা অ্যাসপেক্ট চলে আসে। একটা হচ্ছে চিনি আমরা ছাড়তে চাই, কিন্তু আসলে আমরা ছাড়তে পারি না। কেন ছাড়তে চাই, ছাড়তে পারি না, এটা হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট হচ্ছে, যদি ছাড়তে চাই তাহলে আমি যুদ্ধক্ষেত্র কি হচ্ছে গিয়ে অস্ত্র নিয়ে নামবো। আর 3 নাম্বারটা হচ্ছে অল্টারনেটিভ, তাইলে আমার কি আছে। সো প্রথম অ্যাসপেক্টটা আমরা যদি বলি যে আমরা সুগারটা ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না কেন, এগেইন এটা আমার কথা না, রিসার্চে দেখা গিয়েছে যে চিনি কোকেইনের চেয়েও বেশি অ্যাডিকটিভ। এটা আমার কথা না, আমি আবারও বলছি, এবং এটা রিসার্চ প্রত্যেকটা করেই যাচ্ছে। ইঁদুরের উপর করা হয়েছে, বিভিন্ন গিনিপিগের উপর করা হয়েছে, মানুষের উপরেও করা হয়েছে, এবং প্রত্যেক জায়গায় এটাই রেজাল্ট আসে যে চিনি খুবই অ্যাডিকটিভ। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই ভরা খালি পেটে আপনি রুটি আলু ভাজি দিয়ে নাস্তা করেন, আপনি খেয়াল করবেন আপনার 10টার দিকে খুব ঝিমুনি আসবে, আপনার কিছু ভালো লাগবে না, একটু কিছু খেতে হবে। আমরা হয়তো চা সিঙ্গারা খাই বা একটু ঘুরে আসি, কিছু একটা মানে ঠান্ডা পানীয়, একটা সিগারেট চট করে খেয়ে চলে আসি, খুব এনার্জি পেয়ে যাই। কেন? কারণ কি, আমরা যখন ওই যে কমপ্লিট সুগার নিচ্ছি খালি পেটে, ঠাস করে একটা স্পাইক হচ্ছে, ব্লাড গ্লুকোজ বেড়ে যাচ্ছে, এবং তারপরে ইনসুলিন তো সে সাথে সাথে ঝাড়ু দিচ্ছে এবং ঠাস করে পড়ে যাচ্ছে। এই যে পড়ে গেল, আমার ব্রেন সাথে সাথে সিগন্যাল দিচ্ছে তুমি খাইতে যাও, আমার খাওয়া লাগবে, এই স্পাইক আমার লাগবে, তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, এবং আমি গিয়ে আবার সুগারি ফুড খাচ্ছি। আরেকটা অ্যাডিকশন যেটা আমাদের হয়, অ্যাডিকশন যেটা আমার ব্রেনের ক্রেভিং সেন্টার সুগার দ্বারাই হচ্ছে গিয়ে খুব স্টিমুলেশন পায়, এবং এই কারণে আপনি যে খাবারটা সুগারি আইটেম যদি আপনি একটা খান, ও পরের বার ওই আপনাকে ডিরেক্ট মানে করতে থাকবে যে যাও যাও ওটা নিয়ে আসো, ওই সুগারি ফুড নাও, অন্য কোনো খাবার আপনার ভালো লাগবে না।
এখানে যে রিসার্চটা করা হয়েছে এখানে মানে কয়েকজন পার্টিসিপেন্টকে যেটা করা হয়েছে ওনাদের টেস্ট যে বাডটা ওটাকে ব্লক করা হয়েছে ফার্স্টে, তারপরে 3 গ্লাস পানি রাখা হয়েছে, 1 গ্লাসের ভিতরে লবণাক্ত, একটার ভিতরে মিষ্টি পানি আর একটার ভিতরে তিক্ত পানি ছিল, এবং 3টা পানি খাওয়ানোর পরে ওনাদেরকে গ্যাপে গ্যাপে খাওয়ানো হয়েছে এবং খাওয়ানোর পর জিজ্ঞেস করা হয়েছে যে এটা কোনটার পরে আপনার ভালো লাগছে, ব্রেন রিল্যাক্স ফিল করছে। ওনাদের কিন্তু টেস্ট বাড কাজ করেনি, মিষ্টি তিতা না নোনতা বোঝার কথা না, সব পার্টিসিপেন্টই মিষ্টি পানিটার দিকে হাত দিয়েছে। এটা খাওয়ার পর আমার অদ্ভুত রিল্যাক্স লেগেছে এবং আমার ব্রেন খুব ভালো লেগেছে, মনটা খুব আনন্দ পেয়েছি। এই যে দেখেন ব্রেনের ক্রেভিং সেন্টার, আপনি জানেন না, বুঝলেন না, স্টিল আপনাকে চিনির দিকেই সে ইন্ডিকেট করলো, আপনার মন ভালো লাগছে, আপনি রিল্যাক্স হচ্ছেন। এবং এখান থেকে থার্ড ইয়েটা চলে আসে যে আপনি যখন সুগার খাচ্ছেন আপনার ডোপামিনের একটা হ্রাস আসে, ডোপামিন সিক্রেশন বেড়ে যায়, এবং ডোপামিন তো আমাদের প্লেজার হরমোন, আমাদের ভালো লাগে নিউরো ট্রান্সমিটারটা বেড়ে গেলে। কাজেই আপনি যে বলছেন যে সুগারের আমি কিভাবে এটাকে বন্ধ করবো বা কি, ফার্স্ট অফ অল এটা আপনাকে জানতে হবে যে আপনি কেন সুগার ছাড়তে পারছেন না। আমি অনেক ক্লায়েন্ট দেখি, আমার সাইকিয়াট্রিক ক্লায়েন্টদের বলেন বা এমনি নর্মাল ক্লায়েন্ট, সবাই একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে আমি এটা কেন বন্ধ করতে পারি না, মানে আমি তাহলে পারি না, আমি হচ্ছে গিয়ে এতটাই বাজে ব্যর্থ মানুষ। আপনি পারেন না কারণ আপনি অ্যাকচুয়ালি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন, এবং এই সুগার অ্যাডিকশন জিনিসটা আমরা মানতে চাই না। কাজে আপনাকে আগে এটা বাস্তবতাটা জানতে হবে যে এখানে একটা প্রপার অ্যাডিকশনে আছেন আপনি, এবং এইখান থেকে আপনার বের হতে গেলে আপনার কিছু উইথড্রল সিমটম আসবে, আপনার মেজাজ খিটখিটে লাগবে, আপনার খুবই ড্রাউজি ফিল হবে, বুক ধরফর করবে, হাত পা কেঁপে উঠবে বা ঘাম হতে থাকবে, আপনার মনে হবে আমি বুঝি হাইপোগ্লাইসেমিক শকে চলে যাচ্ছি, আমার এখনই প্রেশার ফল করে যাচ্ছে, আমার খুব খারাপ লাগছে। কিন্তু বিশ্বাস করেন তখনই যদি গ্লুকোমিটার দিয়ে তার গ্লুকোজ মেজার করা হয়, তার প্রেশার মাপা হয়, সব কিছু নর্মাল, তার মানে এটা অ্যাকচুয়ালি তার মেন্টাল উইথড্রল হচ্ছে সুগারের কারণে। সো এই জিনিসটা আমি যখন জানবো আমার সুগার অ্যাডিকশন আছে এবং উইথড্রল সিমটম এটা আসবে, আমি তখন এক ধাপ আগালাম এই সুগার ছাড়ার জন্য। আরেকটা যেটা, আমরা যখনই সুগার ছাড়তে চাই আমাদের ফ্যামিলি মেম্বাররা খুব বাধা দেয়, না তুমি একটু খাও, এটা শোনা লাগবে না, এটা করা লাগবে না। পরিবেশ থেকে শুরু করে অ্যাডভার্টাইজ থেকে শুরু করে সব জায়গায়, অফিসে একটা মিটিংয়ে আমি খাবো না, আরে আপনি ডায়েট করছেন একটা কথা শোনায় দিল, ফ্রেন্ডদের মধ্যেও তুই ডায়েট করছিস কথা শোনায় দিল। মানে এই যে সব দিক থেকে যখন আমি নেগেটিভ স্টিমুলেশন পাই, সবার সেলফ কন্ট্রোল সেম থাকে না, এগেইন তার ওই অ্যাডিকশনের সাইকেলটা চলে আসে। কারণ মেন্টাল অ্যাডিকশনটা এখানে খুব মানে ইম্পর্টেন্ট এবং খুব মারাত্মক একটা রোল প্লে করে সুগার অ্যাডিকশনে। সো যখন আপনি সব কিছু জানলেন, উইথড্রল সিমটম আপনি নিলেন, এখন আপনি এখান থেকে বের হতে চান, সো তখন আপনার কি কি অস্ত্র লাগবে, মানে সেকেন্ড অ্যাসপেক্টে আমি যদি আসি, আপনার এখানে যে অস্ত্রটা লাগবে আমি সাধারণত বলি, আপনার যদি খুব সুগার ক্রেভিং থাকে আপনি ভিনেগারটা সাথে রাখেন। আপনার অ্যাপেল সিডার ভিনেগার দরকার নাই, খুব হাইপ উঠে গেছে যেটা খাইতে হবে, এটা আপনার মেটাবলিজমে হেল্প করে, এগেইন অ্যাপেল সিডার ভিনেগারে সুগার থাকে। সো আপনি চেষ্টা করতে পারেন, আপনি হয়তো 1 চামচ ভিনেগার একটু পানিতে মিশিয়ে খেয়ে ফেলবেন যখন এক্সট্রিম সুগার ক্রেভিংটা হবে। আরেকটা যেটা আপনি করতে পারেন যে আপনি দারচিনি রাখতে পারেন, মোটামুটি এরকম একটা সাইজের দারচিনি আপনি সারাদিন অল্প অল্প করে ভেঙে খাবেন। যখনই খুব বেশি আপনার সুগার ক্রেভিং হবে আপনি হয়তো জিহ্বার নিচে রাখছেন, আস্তে আস্তে ক্রেভিংটা একটু হলেও কাটবে। আরেকটা যেটা আমাদের অনেক সময় হয়, আমাদের শরীরে যখন প্রোটিনের ঘাটতি থাকে, পেট পর্যাপ্ত পরিমাণে না ভরে, তখন আমার বারবার শুধু সুগারি ফুড খেতে ইচ্ছা করে। এই জন্য আমি সবসময় বলি আপনি প্রোটিন আপনার যে নেসেসিটি আপনার শরীরে, প্লিজ ওইটা কমপ্লিট করেন। প্রোটিন খেলে আপনি মোটা হবেন না। আমরা সবাই ভাবি মাছ মাংস খেলে মোটা হব না, আমরা মাছ মাংস খেলে মোটা হব না। চেষ্টা করেন আপনার এই যে হাতের যে তালু বা পাম আমরা এটাকে বলি, এটার সমান এবং এটার মোটা, আপনি এটা 4 টুকরা করে খান আর 1 টুকরা করে খান। আপনি প্রতিদিন দুপুরে এরকম আপনার হাতের তালু অনুযায়ী মাছ মাংস খান, রাত্রে এরকম করে খান, আপনার প্রোটিনের রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যাবে। এটা আমি খুব রাফলি বললাম, আন্দাজ করে আপনি এইভাবে খান, আপনার সুগার ক্রেভিং মারাত্মক রকমভাবে উধাও হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। এবং আরেকটা যেটা, অনেক সময় আমাদের শরীরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের যদি ডেফিসিয়েন্সি থাকে, আমার ব্রেন সিগন্যাল দেয় আমার সুগার প্রয়োজন, আমার সুগার প্রয়োজন। সো আমাদেরকে অনেক সময় এই যে কিছু তখন সাপ্লিমেন্টও আমি নিতে একটু রিকমেন্ড করি, যে আপনি একটু মাল্টিভিটামিন বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডটা নেন, আপনার সাপ্লিমেন্টটা কমপ্লিট হয়ে গেলে, নেসেসিটি না থাকলে শরীরে কোনো, আপনার তখন সুগার ক্রেভিং কমে যাবে। আরেকটা পাশাপাশি যে জিনিসগুলো আমি মানা করি, রাত জাগবেন না। কারণ যখন আপনি রাত জাগবেন তখন আপনার মাথা শুধু ঘুরবে, আমি ডেজার্ট আইটেম খাবো, আমি একটু ফ্রিজে আইসক্রিম আছে নাকি ওটা খাবো, একটু চকলেট খাবো, মিষ্টি খাবো। আপনি ফ্রিজ খুললে আপনি ছোক করবেন মিষ্টির জন্য। এবং
এই যে রাত জাগলে আমাদের ক্রেভিংটা বাড়বে এবং তখন আমরা এই জিনিসগুলো করি। সো আমি অলওয়েজ বলি প্লিজ রাত জাগবে না যখন আপনি সুগার উইথড্রয়ালে থাকবেন। আরেকটা যেটা আমি বলি যে মোটামুটি আপনি চেষ্টা করেন যে একটা কমিউনিটি যারা হেলদি মানে কমিউনিটি মেনটেন করতে চায় বা যারা অ্যাকচুয়ালি আপনার মতো ওরকম কিছু পরিচিত কাউকে রাখেন সাথে, যে কিনা আপনি যখনই প্রসেসটাতে থাকবে আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে নেগেটিভ ইন্সপিরেশনটা দেওয়া বন্ধ করবে। সো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আরেকটা যেটা একটু আমি বলি, এখানে মেন্টালকেও খুব ইম্পর্টেন্ট। আমাদের মন ভালো তো আমরা মিষ্টি খাই, মন খারাপ তো আমরা মিষ্টি খাই, বা মন ভালো তো খাওয়া দাওয়া করি বা এরকম কিছু করি, আইসক্রিম চকলেট বা যে টেবিল সুগার দিয়ে বেশি চিনি দিয়ে কিন্তু আমরা কফি আর চা খাওয়ার খুব অভ্যাস আমাদের। সো ওই জিনিসটা আমি বলি যে আপনি অন্য কোনো পদ্ধতি খুঁজে বের করেন মন ভালো করার। স্ট্রেসে আছেন, খাবার না বা ওই চিনিটা না, আপনি মন ভালো অন্য কোনো পদ্ধতি। সো এটা আমাদের সেকেন্ড অ্যাসপেক্ট। থার্ড অ্যাসপেক্টে আপনার হয়তো ফল খেতে ইচ্ছে করছে, আপনার হয়তো একটু অন্যান্য খাবার যদি বলি, সপ্তাহে 15 দিনে একবার আপনার হয়তো একটু ইচ্ছে করছে কিছু একটা খাবেন, আপনি খুব অল্প পরিমাণে খেতে পারেন। আমি কিন্তু বলছি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন, প্রত্যেক দিন খাওয়া যাবে না। যদি ফলের কথা বলেন, গ্রীষ্মকালে আম খেতে চাইলে একটা করে আম খান, সকালে একটা বিকেলে একটা, মোর দেন এনাফ, বেশি খাবেন না। আপনি কন্ট্রোল করতে না পারলে আলাদা বাটিতে নিয়ে খাবেন। আর যেটা খুব বেশি যদি আপনার পিৎজা পাস্তা খেতে ইচ্ছা করে, সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন খাবেন। কিন্তু কোনো রকমের কোল্ড ড্রিঙ্কস, কোনো রকমের পাউরুটির উপরে অ্যাড অন বা কোনো রকম মানে এক্সট্রা যে খাবারগুলো আমরা খাই, সস, এই জিনিসগুলো আমি খুব এক্সট্রিমলি মানে মানে কন্ট্রা ইন্ডিকেটরি একটা মানে সিল দিয়ে দিই যে না, এটা আপনি নিবেনই না, যত যা কিছু হোক আপনি নিবেন না। এবং চাতে উইয়ার্ড লাগলেও চাতে আপনি চিনি বাদ দেন, কফিতে চিনি বাদ দিয়ে দেন, আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে যাবেন। আর আরেকটা যেটা আমি বলি, একেবারেই যদি আপনি খুবই খেতে ইচ্ছা করে, একদিন একটা কেক খেতে ইচ্ছা করতেছে বা আমার খুব একটা ডোনাট খেতে ইচ্ছা করছে, আপনি যেটা একটু করেন, এই খাবারটা আপনি খাবেন কিন্তু একটা সিরিয়াল মেনটেন করেন। আপনি হয়তো যদি ভাতের বা আপনার যদি দুপুরে খাওয়া বা রাত্রে খাওয়ার পরে খাওয়ার অপশন থাকে, আপনি প্রথমে সবজি খান, তারপরে প্রোটিনটা খাবেন, ভাতটা বাদ দিয়ে দেন, আর খেলেও অল্প একটু খেয়ে তারপরে আপনি ডেজার্টটা খান। বিকেলে যদি আপনার কেক থাকে বা এরকম কিছু থাকে, আপনি যদি অফিসে থাকেন বা বাসায় থাকেন, আপনি একটু বাদাম রাখেন, বাদাম খেয়ে তারপরে আপনি কেকটা খান। বা বাসায় যদি মোটামুটি টক দইও থাকে বা ওই যে ভিনেগার যেটা বললাম, আপনি ওই যে 1 চামচ ভিনেগার পানিতে মিশিয়ে তারপরে আপনি ওটা খান। আপনার যে সুগার স্পাইকটা হচ্ছে, গ্লুকোজের স্পাইকটা হচ্ছে, এগুলো তো তীব্র হবে না। আপনি এটা শুধু মাথায় রাখেন, অনবরত যদি সুগার দেন, ইনসুলিন বারবার ঝাড়ু দিতে দিতে একসময় অসুস্থ হয়ে যাবে, ফ্যাট তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন দেন, এটা মানে ম্যানেজ করা পসিবল। সো এই 3টা অ্যাসপেক্ট। শুনেন, যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন। আপনি কোনোভাবেই যদি রাত থাকেন, জেগে থাকেন, আপনি ফোনে অ্যাডিক্টেড হবেন। ফোনে অ্যাডিকশনের পাশাপাশি আপনার সুগার ক্রেভিং হবে, আপনি চিনি খাবেন, মিষ্টি খাবেন, যা কিছু খাবেন, চানাচুর খাবেন, সবগুলো আপনার জন্য অস্বাস্থ্যকর। আপনি যত বেশি রাত জাগবেন, আপনার সাথে সাথে সেটা আপনার যে স্বাস্থ্যর মধ্যে পার্টিকুলার আপনার ব্রেইনের যে হেলথ, আপনার গাটের যে হেলথ, আপনার যে হার্ট তার যে হেলথ, আপনার যত রকম শারীরিক রোগ হওয়ার কথা সেই রোগগুলো বাড়বে। মানসিক রোগ, যখন আপনি সাইকিয়াট্রিস্টের কাছে আসবেন, সে প্রথমে জিজ্ঞাসা করবে আপনার কি ঘুম ঠিক আছে। ঘুম ঠিক না থাকলে সাথে সাথে সে মনে করবে যে আপনার কোনো সাইকোলজিক্যাল বা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার থাকার একটা ভালো চান্স আছে। গুড স্লিপ মানে হচ্ছে গুড মেন্টাল স্টেট। সো ওভারঅল যত বেশি রাত জাগবেন তত কম রাত বাঁচবেন। সো ডক্টর মুনমুন, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখন অল্টারনেটিভ অনেক কিছু আছে। অল্টারনেটিভের মধ্যে একটা হচ্ছে যে অনেকে কোমল পানীয়, এখন সে ডায়েট কোমল পানীয় খাচ্ছে। আবার ধরেন পাউরুটি, হোয়াইট ব্রেড না খেয়ে সে এখন ব্রাউন ব্রেড খাচ্ছে। তো চিনি, তারও কিছু অল্টারনেটিভ আসছে। কোন অল্টারনেটিভগুলা আসলে জেনুইন অল্টারনেটিভ, মানে সমস্যার সমাধান, আর কোন অল্টারনেটিভগুলো জাস্ট মানে নতুন বোতলে পুরান মদ? নতুন বোতলে পুরনো মদ যদি বলেন, যেমন ধরেন আর্টিফিশিয়াল সুইটনার, যেমন আমি যদি বলি স্যাকারিন, বা হচ্ছে আজকাল তো অনেকে যে অ্যাসপার্টেম বা জাইলিটল বা ইরাইট্রিটল এরকম অনেক কিছু খায়, হ্যাঁ। বা হচ্ছে আমি যদি আরও মানে বাজারের নাম বলবো, যেমন স্প্লেন্ডা, খুবই বহুল প্রচলিত, এগুলো খায়। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনার আর্টিফিশিয়াল সুইটনার বা আর্টিফিশিয়াল সুগার আপনার সুইট ক্রেভিং কমাবে না, বরং আপনি যদি স্যাকারিন দেওয়া কখনো খাবার খেয়ে দেখেন, আপনি দেখবেন চিনি খেলে কিন্তু ওইটার স্বাদটা একটু পরে চলে যায়। আপনি দাঁত ব্রাশ করেন, আপনি রাত্রেবেলা ঘুমাইছেন, মাঝরাতে ঘুম ভাঙছে, আপনার তখনও দাঁতের এখানে, মুখের এখানে মিষ্টি মিষ্টি লাগতেছে, আপনি স্যাকারিন খাইছেন।
সো আর্টিফিশিয়াল সুইটনার আলটিমেটলি আপনার সুইট ক্রেভিংটাকে বাড়ায় এবং আপনার খাবারের নেশাটাকে আরও বাড়ায়, যে আমার ব্রেন ভাবতেছে আচ্ছা আমার তো সুগার পাইছি কিন্তু কই আসল সুগার তো আসতেছে না। সো ও তখন কি করে, আপনাকে বলে আরেকটু খাও। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা আমরা কখনো খেয়াল করি না বা কখনো হয়তো কেউ বলে না, আর্টিফিশিয়াল সুইটনার আপনার ওজন বাড়ায়। কারণ এই যে আপনার ব্রেন তখন আপনাকে বলতে থাকে একটু খাও কই আসল সুগার কই আসে না তো এরকম করতে ওই যে আপনার ডিসস্যাটিসফ্যাকশন একটা আছে, আপনি খাচ্ছেন, ওজন বাড়তেছে, কিন্তু আপনি ভাবতেছেন না আমি তো চিনি খাই না, আমি তো আর্টিফিশিয়াল সুগার খাই। আরও যদি বলি অ্যাসপার্টেম, এটা একটা মানে নিউরোটক্সিন, আপনার ব্রেনের জন্য খুবই খারাপ এবং মেন্টাল হেলথে এটা আস্তে আস্তে যে অ্যালঝেইমার্স ডিমেনশিয়া এগুলোকে ত্বরান্বিত করে। সো আমরা যখন আর্টিফিশিয়াল সুইটনার বলছি, দুধের সাথে আমরা ঘোলে মেটাচ্ছি ঠিকই, কিন্তু আলটিমেটলি এটা আমাদের হেলথ হ্যাজার্ডই বাড়ায়। হ্যাঁ ওটাতেও যদি আমি বলি এগেইন, আপনি যদি এই যে ডায়েট সোডা আপনি যেটা খাবেন, আপনি যদি এই যে ডায়েট সোডা যদি আপনি খান বা যেগুলো আমরা ডায়েট পানীয় বলি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এগুলোও যে আমাদের জন্য অনেক বেশি ভালো এমন না। কারণ এখানে যে অল্টারনেটিভ যে জিনিসটা দেওয়া থাকে, ওইটা যেটা বললাম যে এটা আসলে নতুন বোতলে পুরনো মদই আপনি বলতে পারেন, এগুলোর কোনো হেলথ বেনিফিট আপনি পাবেন না। কিন্তু যদি আপনি আসলে প্রপার অল্টারনেটিভ চান, সেই ক্ষেত্রে আপনার প্রপার অল্টারনেটিভ হতে পারে মিষ্টির খুব ক্রেভিং হলে আপনি একটু মধু খেতে পারেন, কারণ এখানে গ্লুকোজ ফ্রুক্টোজের পাশাপাশি কিছু ভিটামিন মিনারেলস থাকে। আপনি খেজুর খেতে পারেন, আপনি কলা খেতে পারেন। চিনি ছাড়া লাসি খাওয়া যায়। হ্যাঁ, এই চিনি ছাড়া লাসি কি আসলে ভালো লাগবে খেতে, আমি ঠিক শিওর না। চিনি ছাড়া লাসি আমার কাছে ভালোই লাগে। ও তাহলে খাওয়া যেতে পারে। সো ডেফিনেটলি এই জিনিসগুলো এভাবে করে আমরা অল্টারনেটিভ হইতে খেতে পারি। আমাকে যেটা দেখতে হবে মিষ্টি খাবার, কিন্তু ওটাতে ভিটামিন এবং মিনারেল আছে নাকি, এবং এগুলো যদি থাকে ডিরেক্ট আমার ব্রেইনে, ওখানে আমি হেল্প পাবো। এবং ব্রেডের ক্ষেত্রে যদি বলি, ব্রেড তো মানে জিনিসটাই তো প্রসেসড ফুড, এবং এখানে ব্রাউন ব্রেড আর হচ্ছে হোয়াইট ব্রেডের মধ্যে একটু হয়তো আপনি বলতে পারেন যে হ্যাঁ একটু কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা এই জিনিসটা এরকম থাকে। সো এখানে আমি যদি বলি, দেখেন আপনার আমার যে পরিপাকতন্ত্র এটা এত লম্বা কেন? কারণ আপনার আমার শরীর এমনিই তৈরি করেছে, এটা ভাঙতে হবে, ভেঙে ভেঙে কাজ করে করে আগাবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে ব্রাউন পাউরুটি আর হোয়াইট পাউরুটি অলমোস্ট সেম, কাইন্ড অফ সেমই। আমরা শুধু জাস্ট নিজেদেরকে সান্ত্বনা দিই যে আমি একটু হেলদি খাবার খাইছি। আপনার মনে করেন যে মানে ব্রাউনটা তো হচ্ছে গিয়ে, আমি যতটুকু জানি সেখান থেকে বলছি যে লেস প্রসেসড, কিন্তু প্রসেস তো আপনি কিন্তু লেস লাগাচ্ছেন। না ঠিক আছে, আমি কম ক্ষতি বলছি। এক্স্যাক্টলি। সো আমাদের তো ওইখানে আপত্তি যে আমরা প্রসেসড ফুডটা যতটা সম্ভব কম খাবো। সো আমরা যখন এই লেস প্রসেসড ফুডটাই প্রতিদিন খাচ্ছি, তখন ওটা আপনার আমার শরীরের জন্য কম থাকে না। সো যতটা সম্ভব আমরা একটু ন্যাচারাল খাবার রাখার চেষ্টা করি, মানে যতটা সম্ভব ন্যাচারাল খাবারে আমরা অ্যাডাপ্ট করতে পারবো, জিনিসগুলো একঘেয়েমি হয় না, বিশ্বাস করেন, এবং খুবই দ্রুত খাবারগুলো তৈরি করা যায়। সমস্যাটা যেটা, আমাদেরকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, আমাদেরকে একটু মাথা দিতে হবে। আমরা এটা মাথা দিই না, আমরা এটা এক্সপেরিমেন্ট করি না। যেই রুটিগুলো ধরেন আপনার মানে বাসায় বানানো হয়, সেই রুটিগুলা তো পাউরুটির থেকে বেটার অল্টারনেটিভ। কিন্তু যদি ওই যে খুব হার্ড অ্যান্ড ফাস্ট রুলে আমি যাব না, আপাতত ওইটাই বলবো যে হ্যাঁ বেটার অল্টারনেটিভ। কারণ রুটি তো ধরেন হিস্টোরিক্যালি সারা পৃথিবীতে রুটি ছড়ায় আছে, সেই রুটিগুলো তো পাউরুটির থেকে অনেক লেস প্রসেস। হ্যাঁ ডেফিনেটলি, ওখানে আপনার কোনো ইস্ট থাকতেছে না, এবং পাউরুটি বানাতে গেলে তো কিছু ক্ষেত্রে আপনাকে সুগার অ্যাড করে ফেলে। অনেকেই বলে যে ডায়েট ব্রেড বা কিটো ব্রেড, আজকাল অনেক কিছু বের হয়েছে পাউরুটি, স্টিল ব্রেড ইজ ব্রেড। সো যতটুকু সম্ভব আমরা মানে লেস প্রসেসড না বলে একেবারে ন্যাচারাল খাবারের প্রতি ডিপেন্ড করার ট্রাই করি। আমাদের তো আসলে ধরেন ফুড হ্যাবিটের মধ্যে একটা, যেমন ধরেন ভাত অ্যাজ এন এক্সাম্পল, ওই সাথে তো ভাত অস্বাস্থ্যকর, কিন্তু আমরা তো ভাত ছাড়া তো ভাত আমরা কমাইতে পারি, ভাত তো আমরা বন্ধ করতে পারবো না। রুটি আমরা কমাইতে পারি, রুটি তো আমরা আসলে বন্ধ করতে পারবো না, বা বেশিরভাগ মানুষের জন্য বন্ধ করতে বলাটা হয়তো খুব প্র্যাকটিক্যাল সাজেশন না, কমানোটা হয়তো বা ভালো সাজেশন। বাট চিনি যতটা খারাপ, লাইক সাদা চিনি যতটা খারাপ, আমি ভুল হইলে আমাকে কারেক্ট করে নিন, যে ভাত যদি সেটা পরিমিত অল্প খাওয়া হয় বা রুটি যদি অল্প খাওয়া হয়, সেটা সম্ভবত এতটা খারাপ না। না অবশ্যই খারাপ না। যে আমি যেটা বললাম, আপনি জাস্ট সাদা চিনি কেটে দেন, আপনার ব্রেনের যে গ্লুকোজ দরকার বা আপনার শরীরে চলার জন্য যে শক্তি দরকার, ওটা তো এই যে ভাত, তারপর হচ্ছে শাক সবজি ডাল রুটি, এগুলো থেকে তো আপনি পেয়ে যাবেন, এবং এই যে ফলমূল এগুলো থেকে আপনি পেয়ে যাবেন পরিমিত পরিমাণে। বাবা মার একটা বড় কনসার্ন থাকে বাচ্চা খায় না, এবং বাচ্চা শুধু মিষ্টি দিলেই খায়, তো সে বাচ্চাকে অনেক বেশি মিষ্টি দিচ্ছে। তো তখন বাবা মার আসলে দুইটা অল্টারনেটিভ চলে আসে। একটা অল্টারনেটিভ হচ্ছে বাচ্চা না খেয়ে ঘুমাবে বা বাচ্চা না খেয়ে স্কুলে যাবে, ভার্সেস বাচ্চা এমন কিছু খাবে যেটা খুবই সুগারি, লেটস সে ডোনাট ছাড়া বাচ্চা কিচ্ছু খাবে না। তো সেই ক্ষেত্রে অনেক বাবা মার একটা
সর্ট অফ একটা খুব সিরিয়াস কনসার্ন, বা কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো প্যারানয়া কাজ করে, আমার বাচ্চা খাচ্ছে না বা একটা মিল স্কিপ করলো। তো এই যে একটা বাচ্চা মিল স্কিপ করলো, এটা আসলে কত সিরিয়াস সমস্যা, ভার্সেস আমার বাচ্চা ডোনাটে অভ্যস্ত, কেকে অভ্যস্ত বা ইত্যাদি। এখন একটা জিনিস কি দেখেন, আমার বাচ্চা ডোনাটে অভ্যস্ত হলো কিভাবে? সো আমি তো টেস্ট বাডটা গ্রো করলাম আস্তে আস্তে করে, ছোট থেকে আমরাই তো গ্রো করলাম। সবসময় মা একা পারেন না, ফ্যামিলির অনেকেই আসলে ইনফ্লুয়েন্স করে ফেলে বাচ্চাকে। সো ওইখান থেকেই কিন্তু আসলে স্ট্রাগলটা স্টার্ট হয়। সো আমরা বাচ্চার টেস্ট বাডটা যদি ওভাবেই গ্রো করি, বাসার সবার ফুড হ্যাবিট চেঞ্জ করে, যে আমরা হেলদি ফুড বাসার ফুডটাই খাবো, এবং অনেক বেশি মানে প্রসেস করতে হবে না, অনেক কষ্ট করতে হবে না, খুব ইজি টু কুক ফুড বাসায় করা যায় ন্যাচারাল খাবার দিয়ে। সো আমরা যদি ওই জিনিসটাই অভ্যস্ত থাকি, বাচ্চা ওটাতেই অভ্যস্ত হবে। প্রথমে আমাদের এখানেই ভুলটা হয়। তারপরে যদি আসে বাচ্চা মিল স্কিপ করলো, আমার বাচ্চাকে সকালবেলা আমি টলার স্ট্রঙ্গার শার্পার বানানোর জন্য দুধের মধ্যে কিছু একটা মিশায় যদি না খাওয়ায়, যে সিম্পলি ওকে আমি পাঠাই দিলাম স্কুলে, হ্যাঁ সকালে হয়তো একেবারে না খেয়ে যাওয়াটাও যদি খুবই খেতে না চায়, আমি পাঠাই দিই, 10টা সাড়ে 10টাতেই টিফিন হয়ে যায়, তখন ও হয়তো কিছু একটা খেয়ে নিবে। এবং তখন আমি ওকে হেভি ফুড দিই, আমি তখন ওকে যদি সম্ভব হয় ডিম বা কিছু একটা দিয়ে মিশিয়ে একটা র্যাপ বানায় দিই রুটি দিয়ে, অথবা ও যদি ওটাও খেতে না চায় আমি একটু স্যান্ডউইচের মতো করে দিই, না খাওয়ার চেয়ে কিছুতে ওই যে প্রোটিন ভেজিটেবলটা তো সে পাচ্ছে, ভেজিটেবল যদি নাও খেতে চায় একটু শসা দিয়ে আমি হয়তো পাশাপাশি একটু মানে মজা করে যদি একটু মুরগিটা একটু স্পাইস বা হার্ব দিয়ে সটে করে দিই, ও কিন্তু জিনিসটা খাবে। এবং আরেকটা জিনিস, সকালবেলা অনেক বাচ্চাই খেতে চায় না, একবেলা না খেলে আমার আপনার বাচ্চা মারা যাবে না, ওর শরীরে অতটুকু এনার্জি থাকে, এবং ওই একবেলা না খেলে ওর যদি কষ্ট হয়, ও এ বাসায় এসে বলবে আম্মু আমার কষ্ট হয়েছে, আমি না খেয়ে থাকতে পারিনি, ও তখন আস্তে আস্তে করে নিজে নিজে কিছু একটা অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করবে। এবং আলটিমেটলি আপনি যদি দেখেন আপনার বাচ্চা খুব পিকি ইটার হলেও আপনি চেষ্টা করেন ওকে কিছু জায়গায় রেস্ট্রিকশন দিয়ে বাকি সময়গুলোর প্ল্যাটার যেটা আপনি সাজাবেন একটু সুন্দর করে সাজান, ইন্টারেস্টিং ওয়েতে সাজান, আপনার ওয়ার্ডিংগুলো একটু ইন্টারেস্টিং করেন। এবং আপনার বাচ্চা পিকি ইটার হলেও যদি দিনে একবার বা দুবার খেয়েও সুন্দর থাকে, হেলদি মানে বলতে মোটা সোটা বা হয়তো অনেক বেশি চাবি না থাকে, বাট ও সুস্থ বাচ্চা, দৌড়াচ্ছে, সব কিছু করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ডাক্তাররা অনেক সময় এটাই বলে, আপনার বাচ্চা খেলাধুলা করে, ঘুমোচ্ছে, ওর প্রস্রাব বা পায়খানাটা ঠিক মতো হচ্ছে, পেটটা কি ফোলা বা এরকম কিছু আছে, না হচ্ছে না, আচ্ছা ঠিক আছে তাহলে আপনার বাচ্চা সুস্থ। কিন্তু মায়ের মন তো ভরে না, ডাক্তার তো বুঝলোই না আমার কথা, কিন্তু আপনার বাচ্চা দৌড়াচ্ছে, সুস্থ আছে, সে সব দিক থেকে নর্মাল, পড়াশোনা করতে পারতেছে, সে প্রাণবন্ত একটা বাচ্চা, আপনি জোর করে কেন অসুস্থ বলবেন? জাস্ট বিকজ সে ও শুকনা এই কারণে, বা জাস্ট বিকজ ও একটা মিল স্কিপ করছে এই কারণে, বা একটু কম খাচ্ছে, এক একজনের ফুড হ্যাবিট এক এক রকম থাকে। সো অনেক সময় হয় কি যে মায়ের খিদা লাগলে সে বাচ্চার উপরে মনে করে বাচ্চারও খিদা লাগতেছে, মায়ের ঠান্ডা লাগলে সে বাচ্চাকে সোয়েটার পরায়। তো অনেক সময় যেটা হয় যে মা যদি 4 বেলা 5 বেলা খায়, বা বাবা যদি 4 বেলা 5 বেলা খায়, সকালে নাস্তা, দুপুরে নাস্তা, দুপুরে ভাত, সন্ধ্যায় নাস্তা, বাবা মারা, তখন মনে করে আমি যেহেতু খাচ্ছি কারণ আমার খিদা লাগতেছে, তাই তোমারও খিদা লাগতে হবে। তো ওই জিনিসটা কাজ করে অনেক সময়। হ্যাঁ, আরেকটা যেটা কাজ করে কি, ওই যে আমি প্লেটে যতটুকু ভাত নিয়েছি বা যতটুকু খাবার নিয়েছি, আমার বাচ্চা পেট ভরে গিয়েছে, ও কিন্তু বাচ্চাকে প্রথম দিলে বোঝা যায় সে কতটুকু খাচ্ছে, তারপর একটা পর্যায়ে বলবে আমি আর খাবো না, বের করবো না, এরপরও খাও। কেন? এটা তো আপনার এক্সপেকটেশন যে এটা ওর এতটুকু খাইতে হবে, কিন্তু ওর পেট অত বড় না, ছেড়ে দেন। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ ডক্টর মুনমুন, আমার কাছে মনে হয় অনেকগুলো খুবই ইনসাইটফুল ইম্পর্টেন্ট ডিসকাশন আসছে, অ্যান্ড আমাদের এটা ফলো করাটা খুবই দরকার, এবং আমরা সবাই আসলে নিজেদেরকে অ্যাডিকশন থেকে বের করতে পারি। বাট প্রথম স্টেপটা হচ্ছে অ্যাকনলেজ করা যে আমরা চিনিতে অ্যাডিক্টেড। তো ব্যক্তিগতভাবে আমি যখন চিনি ছাড়ছিলাম তখন আমি দেখছি আমি চিনি ছাড়ার সাথে সাথে অন্য সব কিছু সেম থাকলেও ওজন 4-5 কেজি কমে যায়। তো চিনি আমি একদম বন্ধ করতে পারিনি পরবর্তীতে, কিন্তু আমি কমাইতে পারছি ডেফিনেটলি ড্রাস্টিক্যালি। তো আমাদের সবারই উচিত অ্যাটলিস্ট সাদা চিনি আর ব্রাউন চিনি পুরোপুরি লিস্ট থেকে বাদ দেওয়া, এটা অ্যাটলিস্ট একটা ফার্স্ট প্র্যাকটিক্যাল স্টেপ হতে পারে। সো থ্যাংক ইউ ডক্টর মুনমুন, আমরা আবারও হয়তো ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ আপনার সময়ের জন্য। ওয়েলকাম।